বাংলা ক্লাসে আপনাদের আবারও স্বাগতম জানাই। আমরা বাংলা সিটেট পরীক্ষার যে বাংলা ক্লাস আমরা প্রতিনিয়ত কন্ডাক্ট করতে চলেছি। তো আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সম্মুখে রয়েছে একটা প্রিভিয়াস এর কোয়েশ্চন পেপার। তো সেই প্রিভিয়াস এর কোয়েশ্চন আমরা আজকে আপনাদের সম্মুখে সলভ করব। এখানে সম্পূর্ণ প্রিভিয়াস এর কোয়েশ্চন দেখতে পাচ্ছেন, এখানে একটা দীর্ঘ প্যাসেজ রয়েছে। আমরা সম্পূর্ণ প্যাসেজটা পড়বো না, আমরা সরাসরি চলে যাই এই প্যাসেজের আমরা যে প্রশ্ন উত্তরে। প্রথম প্রশ্ন হচ্ছে আমাদের 121 নম্বর প্রশ্নে কি বলেছে দেখি। গদ্যাংশটির উদ্দেশ্য কি? লোকসাহিত্যের একটি বিশেষ শাখার ভাষাতাত্ত্বিক বিশ্লেষণ, লোক সংস্কৃতির সামগ্রিক গুরুত্ব বর্ণনা, লোক সংস্কৃতির বিভিন্ন শাখার তুলনামূলক আলোচনা, লোকসাহিত্যের একটি বিশেষ শাখার বৈশিষ্ট্য প্রদর্শন। এই চারটা অপশন আমরা দেখলাম। এবার আমরা চলে যাব একটু প্যাসেজে। একটু হালকা করে আপনারা পড়ুন যে কি ব্যাপার রয়েছে। এবারে দেখুন সম্পূর্ণ প্যাসেজ আমি আপনাদের সম্মুখে একটু হাইলাইট করে দিচ্ছি। এবার দেখুন প্রত্যেকটা লাইন কিন্তু আমাদের ইম্পর্টেন্ট। এখানে দেখুন প্যাসেজের সেকেন্ড প্যারাগ্রাফে কি লেখা আছে। লোকসাহিত্যের অন্যান্য বিষয়ের মতো প্রবাদ ও গোষ্ঠী জীবনের সম্পদ। ঠিক আছে, অর্থাৎ লোকসাহিত্যের কথা বলা হয়েছে। আবার এখানে দেখুন বলেছে যে প্রবাদ লোকসাহিত্যের একটা অংশ বা একটা সম্পদ আমরা বলতে পারি। এখানে বলেছে প্রবাদ সম্পর্কে আলোচনা করতে গিয়ে যেসব বৈশিষ্ট্য বিশেষভাবে লক্ষণীয় সেগুলি। তার মানে লোকসাহিত্যের একটা অংশ হচ্ছে প্রবাদ, আর প্রবাদের বৈশিষ্ট্য এইগুলি। তো আলটিমেটলি লোকসাহিত্যের যে বৈশিষ্ট্য রয়েছে এই বৈশিষ্ট্য সম্বন্ধে এখানে আলোচনা করা হয়েছে। তো এই ধরনের অপশন দেখুন কোথায় রয়েছে। এই দেখুন লোকসাহিত্যের একটা বিশেষ শাখা হচ্ছে কি, লোকসাহিত্যের একটা বিশেষ শাখা হিসাবে আমরা ধরে নিতে পারি প্রবাদ প্রবচন। তো এই প্রবাদ প্রবচনের কি দেওয়া আছে, এখানে বৈশিষ্ট্য দেওয়া আছে। আপনারা দেখতে পাচ্ছেন ডাইরেক্ট লোকসাহিত্যের একটা বিশেষ শাখা রয়েছে যেটা হচ্ছে প্রবাদ প্রবচন, আর প্রবাদ প্রবচনের বৈশিষ্ট্য এখানে দেওয়া আছে, সুতরাং এটা আলোচনা। এখানে তুলনামূলক, এখানে আমরা কখনো এখানে কম্পারেটিভলি আমরা কিছু পাইনি। সামগ্রিক লোকসাহিত্যের একদম সম্পূর্ণ যে লোকসাহিত্য নিয়ে আলোচনা করা হচ্ছে এখানে এদের কোনো কিছু নেই, আর ভাষাতাত্ত্বিক বিশ্লেষণও করা হয়নি। সুতরাং অপশন নাম্বার 4 ইজ দ্য রাইট আনসার। নেক্সট, প্রবাদ হচ্ছে, প্রবাদ কি? সুদীর্ঘ জীবন অভিজ্ঞতার সংহত অভিব্যক্তি, সমাজ নিরপেক্ষ ব্যক্তি অভিজ্ঞতার খণ্ডিত অভিব্যক্তি। এখানে ক এবং খ দুটোই ঠিক। ক ঠিক, খ ভুল, ক ভুল এবং খ ঠিক, ক এবং খ দুটোই ভুল। এই ক্ষেত্রে প্রবাদ হচ্ছে সুদীর্ঘ জীবন অভিজ্ঞতার সংহত অভিব্যক্তি। এখানে আমরা এখানে পাবো, দেখুন কোথায় রয়েছে, আমরা একটু প্যাসেজে আমরা একটু দেখে নেই। এই দেখুন প্রবাদ হচ্ছে কি, প্রবাদ হলো একটি ছোট বাক্য যার ভিত্তিতে দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে, যার ভিত্তিতে দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। প্রবাদ গোষ্ঠী জীবনের অভিজ্ঞতার সংক্ষিপ্ত সরস অভিব্যক্তি। ঠিক আছে, তারপর সমাজে প্রচলিত আচার ব্যবহার, এই সবগুলি আমরা এই প্রবাদের মাধ্যমে পাই। ঠিক আছে, তো প্রবাদ হচ্ছে কি, আমরা এইমাত্র পেলাম যে প্রবাদ কি সুদীর্ঘ জীবন অভিজ্ঞতার একটা অভিব্যক্তি। সুদীর্ঘ জীবন অভিজ্ঞতা, তাই না? এখানে দেখুন আমাদের জীবনের সঙ্গে রিলেটেড কিছু কথা রয়েছে। দেখুন গোষ্ঠী জীবনের অভিজ্ঞতার একটা অভিব্যক্তি। গোষ্ঠী জীবনের, প্রবাদ হচ্ছে কি গোষ্ঠী জীবনের অভিজ্ঞতার একটা সরস অভিব্যক্তি, বা প্রবাদ হচ্ছে একটা দীর্ঘ অভিজ্ঞতা। তার মানে সুদীর্ঘ অভিজ্ঞতা বলেছে, সুতরাং সুদীর্ঘ জীবন অভিজ্ঞতার সংহত অভিব্যক্তি, এটা হবে কারেক্ট। আর সমাজ নিরপেক্ষ ব্যক্তি অভিজ্ঞতার যে খণ্ডিত অভিব্যক্তি সেটা কিন্তু আমরা প্যাসেজে পাইনি, সুতরাং এটা হবে ভুল। সুতরাং ক ঠিক এবং খ ভুল, অপশন নাম্বার 2 এই ক্ষেত্রে কারেক্ট আনসার। ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই বলবেন ভাই, আমরা যতটুকু চেষ্টা করব। আপনাদের ক্লাসটা একটু দীর্ঘ ক্লাস হবে, কারণ আমি ঝটপট করবো না, একদম আস্তে আস্তে আপনাদেরকে সবগুলো জিনিস বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো, একটু সময় লাগবে ক্লাসে। সুতরাং শেষ পর্যন্ত সাথে থাকুন। এগুলোর মধ্যে কোনটি প্রবাদের বৈশিষ্ট্য নয়? এখানে কয়েকটা দিচ্ছে, কোনটা প্রবাদের বৈশিষ্ট্য নয় আমাদের বলতে হবে। একটা হচ্ছে দুর্বোধ্যতা, একটা হচ্ছে সরসতা, একটা হচ্ছে স্মরণযোগ্যতা, একটা হচ্ছে সার্বজনীনতা। তো সম্পূর্ণ প্যাসেজটা আমাদের পড়তে হবে, পড়লে আমরা একটু বুঝবো। এখানে দেখুন প্রবাদ ছোট বলে সেটা মনে রাখা সহজ, মানে কি সেটা স্মরণযোগ্যতা। তাই একে ছত্রের প্রবাদই বেশি শোনা যায়, একজন অনায়াসে অন্যজনের কাছ থেকে শুনে সেটা স্মরণে রাখতে পারে এবং সুযোগ পেলে সেটা প্রবাদ ব্যবহার করতে পারে, মানে সেটা কি মনে থাকে বা স্মরণযোগ্যতা। একটু আগে আমরা পেয়েছিলাম কি পেয়েছিলাম, আমরা পেয়েছিলাম এটা হচ্ছে কি একটা সরস অভিব্যক্তি।
তার মানে তার সরসতাও তার মধ্যে রয়েছে। ঠিক আছে, সরসতা রয়েছে। তারপর সেটা সবাই ব্যবহার করতে পারে, যখন সুযোগ পায় তখন সবাই ব্যবহার করতে পারে। সুতরাং এখানে আমরা কোনটা পেলাম? ১ নম্বর আমরা পেলাম স্মরণযোগ্যতা, তারপর সরসতা পেলাম, আর সেটা সবাই ব্যবহার করতে পারে, এটাও আমরা পেয়েছি। সুতরাং এই ৩টা কারেক্ট। এখানে ৯ কোনটি? ৯ হচ্ছে দুর্বোধ্যতা। তার মানে অপশন নাম্বার এ দুর্বোধ্যতা ইজ দ্য রাইট আনসার। ঠিক আছে, কনসেপ্ট ক্লিয়ার হয়েছে, বুঝতে পারছেন? তারপর দেখি প্রবাদের মধ্যে মানব চরিত্রের কোন দিকটি তুলনামূলকভাবে বেশি প্রকাশ পায়? প্রবাদের মধ্যে মানব চরিত্রের কোন দিকটা তুলনামূলকভাবে বেশি প্রকাশ পাবে? সমালোচনার যোগ্যতার চেয়ে প্রশংসার যোগ্যতার, দুর্বলতার চেয়ে সবলতার, গুণাবলীর চেয়ে ত্রুটি বিচ্যুতির, দোষাবলীর চেয়ে গুণাবলী। এবারে আমরা প্যাসেজে যাব, প্যাসেজে গিয়ে আমরা একটু স্টাডি করব। আমরা প্রথমে প্রশ্ন পড়ব, তারপর প্যাসেজে যাব। এখানে দেখুন কি বলেছে, সেই হিসাবে মানব চরিত্রের সৎ গুণাবলী যেরকম সমাদর লাভ করেনি, আসলে প্রবাদের মাধ্যমে ত্রুটি বিচ্যুতির যতখানি সমালোচনা করে, আমরা আনসার এখান থেকে স্টার্ট হবে, প্রবাদের মাধ্যমে ত্রুটি বিচ্যুতির যতখানি সমালোচনা করা হয় সে অনুপাতে গুণাবলী প্রশংসা করা হয় না। তার মানে গুণাবলী প্রশংসার থেকে ত্রুটি বিচ্যুতির সমালোচনাটা একটু বেশি করা হয়। তো এই ক্ষেত্রে এখানে দেখুন গুণাবলীর চেয়ে ত্রুটি বিচ্যুতি হবে কারেক্ট আনসার। গুণাবলীর চেয়ে ত্রুটি বিচ্যুতিটা বেশি প্রকাশ পায় প্রবাদের মধ্যে। সুতরাং 124 নম্বর প্রশ্নের কারেক্ট আনসার হবে কি? অপশন নাম্বার 3। তারপর আপনারা দেখুন, প্রবাদসমূহ সংরক্ষণের প্রধান দায়িত্ব বহন করে কারা? প্রবাদসমূহ সংরক্ষণের যে দায়িত্ব সেটা কারা বহন করে? পুরুষ সমাজ, পণ্ডিত সমাজ, ছাত্র সমাজ না মহিলা সমাজ? এখানে কারেক্ট আনসার দেখুন, প্যাসেজ ছাড়া আপনার যদি মনে হয় যে এই প্রশ্নের আনসার পুরুষ সমাজ হতে পারে, তখন কিন্তু আপনি ভুল করবেন, কারণ আপনি জানেন পুরুষ সমাজ, কিন্তু প্যাসেজে যা আছে তা কিন্তু আমাদেরকে দিতে হবে। তো সুতরাং এখানে আমরা প্যাসেজে যাব। প্যাসেজে দেখুন, আরেকটি বিষয়, প্রবাদ যতদূর সম্ভব মেয়েরাই বেশি ব্যবহার করে থাকে, আর শুধু প্রবাদ রচনাই করে না, তারা সেগুলি ধরে রাখার দায়িত্ব পালন করে। তার মানে প্রবাদ কারা ধরে রাখার দায়িত্ব পালন করে? মেয়েরা। কারা? মেয়েরা। তো মেয়েরা বলতে এখানে অপশন কি দিয়েছে, লেডিস বা গার্লস? এখানে অপশন আমরা কি দেখলাম, এখানে দেখুন দেওয়া আছে কি অপশন নাম্বার 4 এ দেখুন তো কি দেওয়া আছে ভাই, মহিলা সমাজ। অর্থাৎ কি প্রবাদ সময়ের সংরক্ষণের দায়িত্ব কাদের হাতে রয়েছে? মহিলা সমাজের হাতে রয়েছে। তারপরে দেখুন 126 নম্বর প্রশ্নে কি বলেছে, উল্লেখিত কোন দুটি শব্দ একই সমাসের দৃষ্টান্ত স্বরূপ? নিচের কোন দুইটা শব্দ একই সমাসের দৃষ্টান্ত? লোকসাহিত্য রীতিনীতি, রীতিনীতি এবং স্বভাব চরিত্র, প্রাণ সম্পদ এবং আচার ব্যবহার, সমাজ মানুষ এবং ত্রুটি বিচ্যুতি। এই ক্ষেত্রে আপনাদের সমাজ সম্বন্ধে কিছুটা ধারণা থাকতে হবে, মানে বাংলা গ্রামারের কনসেপ্ট জানতে হবে। তো আমি এখানে সমাজ নিয়ে পুরো ডিটেলস আলোচনা করব না, সমাসের ক্লাস অলরেডি আমাদের চ্যানেলে প্রোভাইড করে দেওয়া আছে, আপনারা দেখে না থাকলে কাইন্ডলি দেখে নেবেন। একটি কবিতার মাধ্যমে, মাত্র একটি কবিতা, 6 লাইনের ছোট্ট একটি কবিতা, ঠিক আছে, এই কবিতার মাধ্যমে আমি আপনাদের সম্পূর্ণ 6টি সমাস ভালোভাবে ডিটেলস বুঝিয়ে দিয়েছি। বেশি লম্বা ভিডিও নয়, ছোট একটা ক্লাস, সেটা আপনারা দেখে নেবেন। তো এই ক্ষেত্রে কারেক্ট আনসার যেটি হবে রীতিনীতি এবং স্বভাব চরিত্র। কারণ রীতিনীতি মানে রীতি ও নীতি দ্বন্দ্ব সমাস, স্বভাব চরিত্র মানে স্বভাব ও চরিত্র, এটা হচ্ছে স্বভাব চরিত্র। এই দুটাই কিন্তু দ্বন্দ্ব সমাসের উদাহরণ। তো বলেছি এখানে কোন দুইটা একই সমাসের উদাহরণ, সুতরাং এখানে রীতিনীতি এবং স্বভাব চরিত্র এই দুটি দ্বন্দ্ব সমাস অর্থাৎ একই সমাসের উদাহরণ। তারপর দেখুন, হরিগুষ্যের গোয়াল প্রবাদটির অর্থ কি? এই প্রবাদের অর্থ কিন্তু আপনারা প্যাসেজে খুঁজে পাবেন না, অযথা প্যাসেজে খুঁজে আপনারা সময় নষ্ট করবেন না। একথায় শেষ, ব্যাকরণের যেসব প্রশ্ন আপনাদের পরীক্ষায় আসবে সেটা আপনারা প্যাসেজে খুঁজে অযথা সময় নষ্ট করতে যাবেন না। এটা কারেক্ট অ্যান্সার আপনাকে জানতে হবে ব্যাকরণের প্রশ্নগুলি। তো 127 নম্বরের কারেক্ট আনসার হবে কি? অকারণে হই হট্টগোলের জায়গা। অকারণে হই হট্টগোলের জায়গা ইজ দ্য রাইট আনসার। তারপর দেখুন আরেকটা প্যাসেজ দেওয়া আছে, ঠিক আছে, 128 থেকে 135 নম্বরের প্রশ্নগুলো আমরা করব, সেখানে আরেকটা প্যাসেজ দেওয়া আছে। এখানে দেখুন, এখানে আমরা প্রথমে দেখে নিই, উদ্ধৃত গদ্যাংশটি জীবন বিদ্যামূলক, জীবনীমূলক, জীবনাদর্শমূলক না জীবন সমস্যামূলক? এখানে কারেক্ট আনসার কি? এখানে আমরা প্যাসেজটা একটু হালকা করে দেখবেন। রামকৃষ্ণের মতে মানুষের জীবভাব হয়তো তার সৃষ্টি করে ক্ষুদ্র স্বার্থ সৃষ্টির প্রতি আকর্ষণ, বা মনুষ্যত্ব, ঈশ্বরত্ব, জীবভাব, দেবভাব এই দুটি ধারার সমন্বয়ের মাধ্যমে রামকৃষ্ণ দেখেছেন মানবিক গুণ বিকাশের পথে ঈশ্বর
প্রকাশিত হচ্ছেন মানব জীবন, অর্থাৎ কি এখানে শ্রী রামকৃষ্ণদেবের যে জীবনাদর্শ এটা কিন্তু এখানে প্রকাশ পেয়েছে। রামকৃষ্ণর জীবনাদর্শের মধ্যে কি ছিল? এখানে দেখুন, তিনি যত মত তত পথ, যা নিঃস্বার্থ কর্মের মধ্যে মানুষের মনে অখণ্ড জীবের মধ্যে জাগরণ ঘটায় তিনি গ্রহণ করেছেন, শ্রদ্ধা করেছেন। মানে শ্রী রামকৃষ্ণর যেটা জীবন আদর্শ এটা এখানে আলোচনা করা হয়েছে। সুতরাং এটা হচ্ছে কি, এটা কারেক্ট আনসার হবে জীবন আদর্শমূলক। অপশন নাম্বার 3 ইজ দ্য রাইট আনসার। জীবভাব প্রবল হলে কোন বুধের প্রাবল্য ঘটে? জীবভাব যদি প্রবল হয়ে ওঠে, সবচেয়ে বেশি হয়ে ওঠে, তো এখানে বলেছে যে কোন বুধের প্রাবল্য ঘটে? জীবনের ঐক্যবোধের, অখণ্ড মনুষ্যত্ববোধের, নিঃস্বার্থ জীবনবোধের, না সংকীর্ণ স্বার্থবোধের? তো 129 নম্বর প্রশ্নের কারেক্ট আনসার কোনটি হবে? এটা আমরা একটু প্যাসেজে আমাদেরকে যেতে হবে। প্যাসেজে গেলে আমরা একটু দেখব কোথায় রয়েছে, আমাদেরকে একটু কিন্তু খুঁজতে হবে। আমি তো কিন্তু আপনাদের সঙ্গেই খুঁজছি। এখানে দেখুন, শ্রী রামকৃষ্ণের মতে মানুষের জীবভাব হয়তো তার সৃষ্টির মধ্যে ক্ষুদ্র স্বার্থ সৃষ্টির প্রতি আকর্ষণ। ক্ষুদ্র স্বার্থ সৃষ্টির প্রতি আকর্ষণ মানে সেটা কি? ছোট্ট স্বার্থ সিদ্ধি। তো ছোট্ট স্বার্থ সিদ্ধি বলতে এখানে আমরা সংকীর্ণ, সংকীর্ণ মানে ছোট বা একেবারে নাই বলতে বোঝানো হয়। সুতরাং এখানে সংকীর্ণ স্বার্থবোধ, এটা কিন্তু এখানে নিঃস্বার্থ বলা হয়নি, ক্ষুদ্র বলেছে, মানে কিছু হলেও আছে, সুতরাং নিঃস্বার্থ হবে না। অখণ্ড না, জীবনের ঐক্যবদ্ধ হলোই না, সুতরাং সংকীর্ণ স্বার্থবোধের প্রাবল্য ঘটে, এটা হবে কারেক্ট আনসার। তারপর দেখুন কোয়েশ্চন নাম্বার 130। শ্রী রামকৃষ্ণর মত বা বিশ্বাস অনুযায়ী যথার্থ মানব ভাবই দেবভাব, যথার্থ মনুষ্যত্বই জীবভাব। 130 নম্বর প্রশ্নের কারেক্ট আনসার কি হবে? যথার্থ মানব ভাবই হচ্ছে কি দেবভাব, আর যথার্থ মনুষ্যত্বই হচ্ছে কি জীবভাব। তো এটা কারেক্ট আনসার কোনটি হবে দেখি। এখানে দেখুন কি বলেছে, কিন্তু তার অন্তরের দেবভাব শ্রী রামকৃষ্ণের দৃষ্টিতে যেটি যথার্থ মানবতার, তা এগিয়ে নিয়ে যেতে বৃহত্তর মানব কল্যাণের পথে নিয়ে যাচ্ছে। ঠিক আছে, অর্থাৎ শ্রী রামকৃষ্ণ বলতে চেয়েছেন যে দেবভাবটা কি করেছে? দেবভাবটা মনুষ্যত্বের বিকাশের সঙ্গে একটা জড়িত আছে মানুষের জীবনে। এটা এটা হচ্ছে মনুষ্যত্ব অর্জনের মধ্য দিয়ে মানুষের অন্তরে ঘটেছে অখণ্ড ঈশ্বরত্বের উপলব্ধি। অর্থাৎ এখানে আমরা বলতে পারি যে যথার্থ মানবভাব যদি হয় তখন সেখানে ঈশ্বর পাওয়া যায়, অর্থাৎ সেটাই হচ্ছে কি দেবভাব। এটা হবে কারেক্ট আনসার, এটা ভুল। সুতরাং এখানে আমাদের কারেক্ট আনসার কোনটি হবে? 130 এর অপশন নাম্বার 1। 1 নম্বরে ক ঠিক কিন্তু খ ভুল। এই ধরনের স্টেটমেন্টের প্রশ্ন আপনারা পাবেন, খুব ভালো করে দেবেন। তারপর দেখুন, নিম্নলিখিত বিকল্পগুলির মধ্য থেকে লক্ষ্য এবং উপায়ে এর সঠিক সম্পর্ক শনাক্ত করুন। অদ্বৈত ভাব সেটা এক বিশেষ মত ও পথের প্রতি পক্ষপাত। ঈশ্বরত্ব লাভ করা যায় অনাসক্ত প্রেম এবং কর্ম প্রচেষ্টার মাধ্যমে। অদ্বৈত ভাব লাভ করা যায় বিভিন্নতার প্রতি অনাস্থা দিয়ে। ঈশ্বরত্ব লাভ করা যায় ক্ষুদ্র স্বার্থ চেতনার প্রতি আসক্তি হয়। তো এখানে কোনটি কারেক্ট, কোনটার সঙ্গে কোনটা মিলছে সেটাকে আমাকে বলতে হবে। তো এখানে আমরা একটু প্যাসেজে যাব। প্যাসেজে গিয়ে দেখুন এখানে কি বলেছে। মানুষের মনে অন্তরে দেববা বা ভগবান পাওয়া যায়। ঠিক আছে, শ্রী রামকৃষ্ণ দৃষ্টিতে এটা বলেছেন যে ভগবান বা ঈশ্বরের লাভ মানুষ লাভ করতে পারে বৃহত্তর মানব কল্যাণের পথে। অনাসক্ত প্রেম এবং কর্ম প্রচেষ্টার মধ্য দিয়ে জাগরিত হয় মানুষ, সমাজ এবং ঈশ্বর ভাবের ঐক্য। অর্থাৎ ঈশ্বর লাভ বা ঈশ্বর ভাবের যেটা ঐক্য, সেটা কিসের মাধ্যমে মানুষে পায়? অনাসক্ত প্রেম এবং কর্ম প্রচেষ্টার মধ্য দিয়ে। তো এটা কারেক্ট আনসার কোনটা হবে দেখে নিন। এখানে দেখুন, এই দেখুন কি বলেছে, অপশন নাম্বার 2 তে দেওয়া আছে ঈশ্বরত্ব লাভ করা যায় কিসের মাধ্যমে? অনাসক্ত প্রেম এবং কর্ম প্রচেষ্টার মাধ্যমে ঈশ্বরত্ব লাভ করা যায়। সুতরাং এটা হবে এই ক্ষেত্রে কি কারেক্ট আনসার। তারপর দেখুন, শ্রী রামকৃষ্ণের ধর্মবিশ্বাসের মধ্যে কি প্রতিফলিত হয়? সম্ভ্রান্তবাদ, সুবিধাবাদ, স্বাতন্ত্র্যবাদ, না সমন্বয়বাদ? এখানে চারটা যে অপশন দেওয়া আছে, চারটা পয়েন্ট, এই চারটা পয়েন্টের মধ্যে কোন পয়েন্টটি আমরা প্যাসেজে পাবো, কোন শব্দটা আমরা পয়েন্টে পাবো? এখানে দেখুন সহজেই এখানে নিচে দেওয়া আছে কি তত্ত্ব মত পথ জীবন আদর্শের মধ্যে ঘটে যথার্থ সমন্বয়। অর্থাৎ এখানে আমরা কি পেলাম? সমন্বয়ের কথা পেলাম। সুতরাং এখানে কারেক্ট আনসার কোনটি হবে? দেখুন সমন্বয়বাদ।
কারেক্ট আনসার কি সমন্বয়বাদ। তারপর দেখুন 133 নম্বর প্রশ্নে কি বলেছে, এমনকি যারা পতিত পরিত্যক্ত, এখানে পরিত্যক্ত বলতে মূলত কি বোঝাতে চাওয়া হয়েছে, বন্ধু পরিত্যক্ত, ঈশ্বর পরিত্যক্ত, না সমাজ পরিত্যক্ত, না পরিবার পরিত্যক্ত। এখানে দেখুন আমরা লাইনটা দেখি, লাইনটা দেখলে খুব সহজে আমরা দেখতে পারবো, উচ্চ নিচ ধনী দরিদ্র সকল শ্রেণীর সকল সম্প্রদায় এমনকি যারা পতিত পরিত্যক্ত। ঠিক আছে, এখানে দেখুন এই যে পরিত্যক্ত, এখানে উচ্চ নিচ ধনী দরিদ্র, এটা কোথায় থাকে? উচ্চ নিচ ধনী দরিদ্র আমাদের সমাজের মধ্যে থাকে, তাই না? এখানে ডাইরেক্ট দিয়েছে যে সম্প্রদায়, সকল সম্প্রদায় দিয়েছে, অর্থাৎ কি যারা সমাজ থেকে অবহেলিত বা সমাজের ক্ষেত্রে যারা পতিত পরিত্যক্ত, সমাজ পরিত্যক্ত আমরা বলতে পারি। তো এখানে পরিত্যক্ত বলতে এখানে কারেক্ট আনসার কোনটি হবে? অপশন নাম্বার 3, অপশন নাম্বার 3 এখানে কারেক্ট আনসার। তারপর দেখুন অনাসক্ত শব্দের বিপরীত শব্দ কোনটি গ্রহণযোগ্য? 134, অনাসক্ত শব্দের বিপরীত শব্দ 134, কারেক্ট আনসার কি হবে সেটা আপনারা কমেন্ট করুন ভাই, আপনারা খুব তাড়াতাড়ি করুন, এতক্ষণ তো আমি করলাম, বিপরীত শব্দ তো আপনারা পারবেন। অনাসক্ত শব্দের বিপরীত শব্দ হবে আসক্ত, আসক্ত, কিন্তু আসক্ত যেহেতু অপশনে নাই, সুতরাং আমরা কারেক্ট আনসার কোনটি দেব? উদাসীন, উদ্ধত, উদ্ধত, না উৎসুক? এখানে কারেক্ট আনসার কোনটি হবে? অনাসক্তর বিপরীত শব্দ, তো অনাসক্তের বিপরীত শব্দ হবে কি? উৎসুক। ঠিক আছে, তো বাংলা ব্যাকরণের কি কি প্রশ্ন আপনাদের পরীক্ষায় আসবে? সম্পূর্ণ বাংলা সিলেবাসের উপর ভিত্তি করে, ব্যাকরণের সিলেবাসের উপর ভিত্তি করে আমরা একটা পিডিএফ বলতে পারেন বা ইবুক আমরা পিডিএফ আকারে তৈরি করেছি আপনাদের জন্য, যেখানে বাংলা ভাষার সম্পূর্ণ সিলেবাস, তাছাড়া প্রায় 650 প্লাস এমসিকিউস রয়েছে। যদি আপনারা ডাউনলোড করতে চান তো ভিডিও ডেসক্রিপশনে ক্লিক করবেন এবং আপনাদের কাছ থেকে মাত্র 50 টাকা চার্জ করা হবে। 50 টাকা পেমেন্ট করার পর আপনি আপনার মোবাইলে এই পিডিএফ ফাইলটা আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। ঠিক আছে, এখানে 650 প্লাস এমসিকিউ রয়েছে। তাছাড়া বাংলা ভাষার সিটেট পরীক্ষায় যত ধরনের বাংলা ব্যাকরণ আমাদের পরীক্ষায় আসে সব কয়টি বিষয় কিন্তু এখানে অ্যানালাইজ করে দেওয়া হয়েছে। তারপর দেখুন নেক্সট প্রশ্ন, সকলেই সেই একই ঈশ্বরকে ডাকছে, বাক্যটির ন্যস্তার্থক রূপ কোনটি? সকলেই সেই এক ঈশ্বরকে ডাকছে, কেউ কোনো এক ঈশ্বরকে ডাকছে না, সকলেই সেই এক ঈশ্বরকে ডাকছে না, সকলেই সেই এক ঈশ্বর ডাকছে তা না, কেউ কোনো ভিন্ন ঈশ্বরকে ডাকছে না। এই বাক্যটাকে আমরা ন্যস্তার্থক পরিণত করি, অর্থাৎ বাক্যটা হা বোধকে আছে, আমরা সেটাকে না বোধকে ট্রান্সফার করব, তখন সেটা কি হবে? কেউ কোনো ভিন্ন ঈশ্বরকে ডাকছে না, তার মানে সকলেই এক ঈশ্বরকে ডাকছে। আমরা বাক্যটিকে পজিটিভ থেকে নেগেটিভ করব, এমনভাবে করব যাতে করে বাক্যর অর্থটা পরিবর্তন না হয়। তো এই ছিল আমাদের আজকের যে প্যাসেজের যেগুলো প্রশ্নপত্র।